নমস্কার। ওয়েব একাডেমিয়াতে সকলকে স্বাগত। পার্থপ্রতিম দেবনাথ মহাশয়ের উদ্যোগে ফ্রি অনলাইন ক্লাস শুরু হয়েছে। তো আমি রসায়ন বিভাগের সহশিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের আজ ক্লাস 11-এর সেমিস্টার 2 এর একটা পার্ট অর্গানিক রিয়েকশন মেকানিজম পড়াবো। ঠিক আছে, জৈব যৌগের ক্রিয়া কৌশল। অ্যাকচুয়ালি এই পার্টটা ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের কাছে যতটা গুরুত্বপূর্ণ, ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের কাছেও অর্গানিক অংশটাকে সঠিকভাবে শেখার জন্য এই রিয়েকশন মেকানিজম পার্টটাকে খুব ভালোভাবে পড়তে হবে। আমরা কেমিস্ট্রির দু রকমের রিয়েকশন দেখি, একটা হলো অর্গানিক রিয়েকশন আর একটা হলো ইনঅর্গানিক রিয়েকশন। অজৈব বিক্রিয়ার ক্ষেত্রে যেমন ধরো আমি HCl নিলাম, NaOH নিলাম, এখানে কি হয়, এখানে HClটা ভাঙবে H প্লাস Cl মাইনাস, এটা ভাঙবে Na প্লাস OH মাইনাস। ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে ক্যাটায়ন অ্যানায়নগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হবে। জৈব যৌগের ক্ষেত্রে জৈব যৌগ সমযোজী যৌগ, তাহলে তারা ক্যাটায়ন অ্যানায়নে ভাঙে না। তো ওই জন্য ওদের ক্ষেত্রে কি হয়, ওদের ক্ষেত্রে বিক্রিয়ার ধরনটা একটু আলাদা। জৈব যৌগের ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, জৈব যৌগের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে এই আয়নে বিয়োজিত হয় না বলে বিক্রিয়ার ক্রিয়া কৌশল মেকানিজম, বিক্রিয়ার ধরন সম্পূর্ণ ভিন্ন। সাধারণত আমরা জৈব যৌগের বিক্রিয়াগুলোকে যে কয়েকটা ভাগে ভাগ করি তার মধ্যে একটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলা হয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নাম্বার 2 হলো অপনয়ন বিক্রিয়া, যেটাকে বলা হয় এলিমিনেশন রিঅ্যাকশন। নাম্বার 3 হলো দ্রুত বিক্রিয়া, যেটাকে বলা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। আর নাম্বার 4 হলো পুনর্বিন্যাস, যেটাকে রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া বলা হয়। তাহলে এটাকে বলছি সাবস্টিটিউশন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এটাকে অপনয়ন বা এলিমিনেশন বিক্রিয়া, এটাকে বলা হচ্ছে দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন, আর এটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এই চারটা বিক্রিয়ার মোটামুটি আমরা যদি খুব ভালোভাবে এর ধরন কিভাবে হয় এটা জানতে পারি, তাহলে বাকি অর্গানিক কেমিস্ট্রিটা বোঝা অনেকটাই সহজ হয়ে যাবে। তো শুরু করি আমরা প্রথমে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে কি, একটাকে প্রতিস্থাপিত করে অন্য একটা গ্রুপ যুক্ত হয়। একটা গ্রুপ, ধরো আমি ধরলাম একটা গ্রুপ আছে RCl, তাহলে এই গ্রুপটাকে প্রতিস্থাপিত করে অন্য একটা গ্রুপ যুক্ত হবে। তো যে গ্রুপটা প্রতিস্থাপিত হচ্ছে আর যে গ্রুপটা যুক্ত হচ্ছে দুজনেই কিন্তু একই নেচারের হতে হবে। তার মানে কি, যদি এটা ইলেকট্রোফাইল হয় তাহলে যেটা আসবে সেটাও ইলেকট্রোফাইল হবে, যদি এটা নিউক্লিওফাইল হয় যেটা আসবে সেটা নিউক্লিওফাইল হবে। তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া কিরকম হয় না, একটা গ্রুপ প্রতিস্থাপিত হয়ে আরেকটা গ্রুপ যুক্ত হয়, তাই তো। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এশন রিঅ্যাকশন। ঠিক আছে, নিউক্লিওফাইল, যেখানে ওই যে প্রতিস্থাপিত গ্রুপটা যেটা বললাম সেই প্রতিস্থাপিত গ্রুপটা একটা নিউক্লিওফাইল। আরেকটা হলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা সাধারণত অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে দেখা যায়, তাই সংক্ষেপে বলা হয় ARAC রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আরেকটা হলো মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে একটা হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, একটা হলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আর একটা হলো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো ইলেকট্রোফিলিক, আমরা প্রথমে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কি, যেটাকে বলছি আমরা এশন রিঅ্যাকশন। যে গ্রুপটা যুক্ত হয় আর যে গ্রুপটা বেরিয়ে যায় তারা দুজনেই কিন্তু নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস লাভিং। নিউক্লিয়াসকে কে পছন্দ করে, নিউক্লিয়াস নিচে পজিটিভ চার্জ, তার নিউক্লিয়াসকে কে পছন্দ করে, অবশ্যই সে নেগেটিভ চার্জ হবে। তার মানে একটা নিউক্লিওফাইলকে আমরা সংক্ষেপে NU- দ্বারা চিহ্নিত করি। নেগেটিভলি চার্জ, নিউট্রালও হতে পারে, কিন্তু সাধারণত NU- দ্বারা আমরা চিহ্নিত করি।
নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটা সংক্ষেপে বলছি এশিয়ান রিঅ্যাকশন। এই এশিয়ান রিঅ্যাকশন আবার দু রকমের হয়, একটা হলো SN1, আরেকটা হলো SN2। SN2 আপাতত তোমাদের কাছে আরো আছে, SNNGP আছে, SNI আছে, SN1 ডেস্ট, SN2 ডেস্ট। আমাদের SN1 আর SN2 রিঅ্যাকশনটা মোটামুটি একটু ভালোভাবে যদি আমরা জানি তাহলে আমাদের সুবিধা হবে। তো SN1, এই 1 কথাটার অর্থ হলো, S মানে তো সাবস্টিটিউশন বললাম, N মানে নিউক্লিওফাইল, আর 1 কথাটার অর্থ হলো ইউনিমলিকুলার। আমরা যদি ক্লাস 12-এ যখন উঠবো তখন রাসায়নিক গতিবিদ্যা বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা মলিকুলারিটি বা আণবিকতা সম্পর্কে ধারণা জন্মাবে, যে আমরা 8টি স্টেপে কটা বিক্রিয়া অংশগ্রহণ করছে, সেই অনুযায়ী তার মলিকুলারিটি বা আণবিকতা হয়। তো যেহেতু 8টি স্টেপে একটা অণু অংশগ্রহণ করে, তাই এর নাম হলো ইউনিমলিকুলার। এটা হলো ইউনিমলিকুলার SN1। আর 8টি স্টেপে দুটো অণু অংশগ্রহণ করছে, তাই একে বলা হয় SN2 বা বাইমলিকুলার। তাহলে এটা আমরা কি বললাম? ইউনিমলিকুলার। আর এটা হলো বাইমলিকুলার। কোথায় বললাম না? 8টি স্টেপ। 8টি স্টেপ মানে রেট ডিটারমিনিং স্টেপ। এই টার্মগুলো জেনে রাখতে হবে। 8টি স্টেপ কাকে বলে? রেট ডিটারমিনিং স্টেপ বা 8টি স্টেপ কাকে বলে? যদি কোনো বিক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হয়, 3টে, 4টা, 5টা, যে কোনো ধাপে সম্পন্ন হয়, তাহলে সব থেকে যে ধাপটাতে স্লোয়েস্ট মানে সব থেকে ধীর গতি সম্পন্ন যে ধাপ, সেটাকে বলা হচ্ছে 8টি স্টেপ। সবচেয়ে ধীর গতি সম্পন্ন। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে এখানে একটা ফানেল নিলাম, এই ফানেলের মধ্যে বালি দিচ্ছি, এখানে একটা এইরকম আর ছোট্ট ফানেল নিলাম, এখানে এইবারে এখানে আমি বালি দিচ্ছি, এখানে বালিতে জমা হচ্ছে। এই ফানেলটাকে আরেকটু ছোট করে দিই, এর নলটাকে তাহলে দেখতে পাবো যে এখানে যে বালি ফেলছি আর এখানে যে বালিতে জমা হচ্ছে, সেটা কন্ট্রোল করছে এই ধাপটা, কারণ এটাই সব থেকে স্লোয়েস্ট হচ্ছে। এটাকেই বলা হচ্ছে 8টি স্টেপ। তাহলে যদি কোনো বিক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হয়, তাহলে সবচেয়ে ধীর গতি সম্পন্ন ধাপকে বলা হচ্ছে 8টি স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে আমরা চলে আসি SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? SN1 রিঅ্যাকশন বা SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমি প্রথমে একটা বিক্রিয়া লিখে নিই, যে CH3 একে জলীয় KOH দিলাম, তাহলে কি হবে? CH3 প্লাস KCl। এই বিক্রিয়াটা SN1 মেকানিজমের মাধ্যমে সম্ভব। SN1 বিক্রিয়ার আমাদের বৈশিষ্ট্য করতে গেলে প্রথমে আমার বলতে হবে যে বিক্রিয়াটা 2টি ধাপে সম্পন্ন হয়। 2টি ধাপে, ঠিক আছে? যে বিক্রিয়াটা ঘটবে সেটা 2টো ধাপে হবে। ফার্স্ট স্টেপে, প্রথম ধাপে কার্বোক্যাটায়ন গঠিত হবে। কার্বোক্যাটায়ন, যেটাই বিক্রিয়ার 8টি স্টেপ। তাহলে যেখানে কার্বোক্যাটায়ন গঠন করছে সেখানে একটা অণু ইনভলভ হচ্ছে, তাই সেটাই বলছি আমরা ইউনিমলিকুলার। তাহলে প্রথম ধাপে কার্বোক্যাটায়ন গঠিত হবে, যেটা বিক্রিয়ার 8টি স্টেপ। সেকেন্ড স্টেপে অপর নিউক্লিওফাইলটি যুক্ত হবে, যেটা নিউক্লিওফাইল NU মাইনাসটা সেটা অ্যাড হবে। এটা হলো ফার্স্ট বিক্রিয়ার 2টো ধাপের আলোচনা করলাম। এরপরে SN1 বিক্রিয়াতে কি হয়? আমরা যে বিভিন্ন প্রকার যে হ্যালো অ্যালকেনগুলো নেব, তাদের বিক্রিয়ার যে ক্রম, সেখানে দেখা যায় 3 ডিগ্রি সব থেকে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এবং SN1 বিক্রিয়াটি পোলার প্রোটিক মিডিয়ামে সব থেকে ভালোভাবে সম্পন্ন হয়। এবং এখানে 50% রিটেনশন প্রোডাক্ট, মানে যেমন ছিল তেমনি থাকবে, আর 50% ইনভার্সন প্রোডাক্ট পাওয়া যায়। তাহলে কি কি বৈশিষ্ট্য দেখলাম? 2টো ধাপে বিক্রিয়াটা সম্পন্ন হবে। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন গঠিত হবে, যেটা বিক্রিয়ার 8টি স্টেপ। সেকেন্ড ধাপে নিউক্লিওফাইলটা যুক্ত হবে। পরের 2 নম্বর পয়েন্টে এলাম, যে কি না বিভিন্ন প্রকার হ্যালো অ্যালকেন জাতীয় যৌগের ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখবো 3 ডিগ্রি সব থেকে রেট অফ রিঅ্যাক্টিভিটি বেশি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। আর পোলার প্রোটিক মিডিয়ামে সম্পন্ন হয় খুব ভালোভাবে। বিক্রিয়ার ফলে 50% রিটেনশন আর 50% ইনভার্সন, মানে রেসিমিক মিক্সচার পাওয়া যায়। তো দেখা যাক এই বৈশিষ্ট্যগুলো যে বললাম, এবার বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। তাহলে যে আমরা রিঅ্যাক্টেন্ট নিয়েছিলাম, সেটা CH3
CH3Cl। একে এই ক্লোরিনটা বেরিয়ে গেল। দিস ইজ দ্য আর্থ স্টেপ, এটাই ফার্স্ট স্টেপ, আর্থ স্টেপ। তাহলে বেরিয়ে গেলে কি হবে? কার্বোক্যাটায়ন তৈরি হবে, CH3 প্লাস কার্বোক্যাটায়ন তৈরি হলো। এটাই ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হবে? সেকেন্ড স্টেপে ওই যে কার্বোক্যাটায়ন গঠিত হলো, ওখানে যে কার্বোক্যাটায়নটা গঠিত হলো সেই কার্বোক্যাটায়নে আমি নিউক্লিওফাইলটা যুক্ত করলাম। ওই OH মাইনাস, যে জলীয় কি OH নিয়েছিলাম, সেই OH মাইনাস আয়নটা এই দিক থেকে যুক্ত হলো, অথবা OH মাইনাস আয়নটা এদিক থেকে যুক্ত হলো। দুদিক থেকে যুক্ত হতে পারে। যদি এদিক থেকে যুক্ত হয় তাহলে যে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে CH3 OH প্লাস OH CH3 দেখো এই স্ট্রাকচারের সঙ্গে এই স্ট্রাকচারের একটা মিল আছে। মূল স্কেলিটনটা কিন্তু সেম আছে। মূল স্কেলিটনটা সেম থাকলে তাকে বলা হয় রিটেনশন প্রোডাক্ট, যেটা আমি একটু আগে বলছিলাম। আর এটা দেখো ওই ঝড়ে যেমন ছাতা উল্টে যায় সেরকম উল্টে গেছে, এটাকে বলা হচ্ছে ইনভার্সন প্রোডাক্ট। ইনভার্সন, এটা হলো রিটেনশন প্রোডাক্ট, এটা হলো ইনভার্সন। এটা 50% আর এটা 50%, ঠিক আছে? তাহলে ওই জন্য এখানে রেসিমিক মিক্সচার পাওয়া যায়। এরপর আমরা, এটা হলো SN1 বিক্রিয়া। তাহলে SN1 বিক্রিয়াতে 50% রিটেনশন এবং 50% ইনভার্সন। তাহলে যদি আমরা দেখি যে বিভিন্ন রিঅ্যাক্ট্যান্ট দিয়েছে, দিয়ে বলা হচ্ছে কার SN1 রিঅ্যাক্টিভিটি বেশি হবে, তাহলে মনে রাখতে হবে যে যে হ্যালো অ্যালকেন থেকে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, সেই হ্যালো অ্যালকেন থেকে উৎপন্ন হওয়া কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যত বেশি হবে, রেট অফ রিঅ্যাকশন তত বেশি হবে। তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যত বেশি হবে, বিক্রিয়ার হার তত দ্রুত হবে। ঠিক আছে? যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন একটু কঠিন দিই, বুঝতে সুবিধা হবে তোমাদের। যেমন ধরো এইরকম একটা হ্যালো অ্যালকেন দিয়েছে, এই তিনটে হ্যালো অ্যালকেনকে বলছে SN1 রিঅ্যাক্টিভিটির অর্ডার অনুযায়ী সাজাও। নিট যেই কোশ্চেনও এরকম আসে, ঠিক আছে? নিটের কোশ্চেনে বা যেই মেনের এসেও ছিল বোধহয়। তো যাই হোক, আমরা এই তিনটে হ্যালো অ্যালকেনকে তাদের SN1 রিঅ্যাক্টিভিটির অর্ডার অনুযায়ী সাজাতে হবে। তাহলে আমি প্রথমে কি করবো? আমি বলেছিলাম যে গ্রেটার দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন গ্রেটার উইল বি দ্য রিঅ্যাক্টিভিটি রেট, মানে বিক্রিয়ার হার দ্রুত হবে কখন? যদি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি হয়। তাহলে আমি এখানে কার্বোক্যাটায়নটা তৈরি করলাম। কার্বোক্যাটায়ন তৈরি করলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি করলাম, এখানে কার্বোক্যাটায়ন তৈরি করলাম। দেখা যাবে এই তিনটে কার্বোক্যাটায়নের মধ্যে সব থেকে বেশি স্টেবিলিটি এর। কেন না? আমরা জানি কার্বোক্যাটায়ন মানে কি? sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড হলে বন্ড অ্যাঙ্গেল কত হওয়ার কথা? 120 ডিগ্রি। এখানে কত আছে? 60 ডিগ্রি। তাহলে এখানে বন্ধন পীড়ন বা অ্যাঙ্গেল স্ট্রেন কাজ করছে সব থেকে বেশি, তার জন্য এর স্থায়িত্ব সবচেয়ে কম, তারপরে এর স্থায়িত্ব সবচেয়ে বেশি। এখানে এই বন্ডটা 120 ডিগ্রি হওয়ার কথা ছিল, হয়েছে কত? 60 ডিগ্রি। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল স্ট্রেন কাজ করছে, এখানে সেটা একটু কম, এখানে অনেকটাই কম। তার জন্য কার্বোক্যাটায়নের স্টেবিলিটি এর সব থেকে বেশি। তাহলে যার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, তার রিঅ্যাক্টিভিটিও বেশি। তাহলে SN1 রিঅ্যাক্টিভিটির অর্ডারটাও এটাই হবে। এইভাবে আমরা বিভিন্ন কোশ্চেন অ্যান্সারগুলো যখন পরপর করবো, তাহলে দেখবো যে কিভাবে হয়। যেমন আরো একটা উদাহরণ দিই, ধরো এইরকম একটা দিয়েছে CH3CCl CH3 আরেকটা দিয়েছে CH2 ডাবল বন্ড CH2Cl, আরেকটা কার্বো হ্যালো অ্যালকেন দিয়েছে CH3CH2Cl। এই তিনটে হ্যালো অ্যালকেনকে আমি A, B আর C বললাম। এদের রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে? তাহলে এখান থেকে কার্বোক্যাটায়ন তৈরি করব। এখান থেকে কার্বোক্যাটায়ন তৈরি করলে CH3, এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব অনেক বেশি হয়। এখান থেকে কার্বোক্যাটায়নটা তৈরি করে দেখি CH2 ডাবল বন্ড CH2 প্লাস। এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু এখানে অন্য গল্প আছে।
এখানে করে দেখি CH3 CH2 CH2 প্লাস, এটা 1 ডিগ্রি কার্বন। তাহলে আমরা যদি দেখি যে 3 ডিগ্রির কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে বেশি, কিন্তু এই কার্বোক্যাটায়নের ক্ষেত্রে রেজোনেন্স লক্ষ্য করা যাবে। এই যে কনজুগেশনের জন্য এই বন্ডটা এদিকে ঘুরবে, তাহলে CH2 প্লাস CH ডবল বন্ড CH2, তাহলে এই যে ইকুইভ্যালেন্ট রেজোনেন্স, সমতুল্য রেজোনেন্স লক্ষ্য করা যাবে। তাহলে এই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সব থেকে বেশি। যদি কোনো কার্বোক্যাটায়নের রেজোনেন্স লক্ষ্য করা যায় তাহলে তার স্থায়িত্ব সব থেকে বেশি হবে। তাহলে রিঅ্যাক্টিভিটি রেট কি হবে? এর সব থেকে বেশি হবে। তাহলে রেট অফ রিঅ্যাক্টিভিটি, SN1 রিঅ্যাক্টিভিটি রেট, SN1 রিঅ্যাক্টিভিটি রেট সব থেকে কার বেশি হবে? বি এর। তারপর কার হবে? এ, তারপর কার হবে? সি। এই হলো SN1 বিক্রিয়ার হার। এই ঘটনা হলো। এরপর বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে, বিশেষ করে নিট, জেই বা জেই মেনের কোশ্চেনগুলোতে আমরা যখন সলভ করব আমাদের মাথায় একটাই রাখতে হবে যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখবো। এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটির যে স্টেবিলিটি ডিটারমাইন করার যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। বেশ, চলে আসি এরপর আমি SN2 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশন ব্যাপারটা কিরকম? SN2 রিঅ্যাকশনটা SN2 বাইমলিকুলার, মানে বিক্রিয়ার 8টি স্টেপে, রেট ডিটারমিনিং স্টেপে দুটো অণু অংশগ্রহণ করে। যেমন আমি একটা রিঅ্যাকশন নিলাম CH3Cl প্লাস জলীয় KOH, অ্যাকোয়াস KOH নিলে CH3OH প্লাস KCl। এই হলো ঘটনা, অ্যালকোহল তৈরি হলো। তাহলে কিভাবে ঘটনাটা ঘটবে? CCl H H H, OH মাইনাস আয়নটা ব্যাক সাইড অ্যাটাক করবে, এটাকে বেরিয়ে যাবে। OH মাইনাস আয়নটা ব্যাক সাইড অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। তাহলে কি ঘটনা ঘটছে? CH H H ডট 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 Cl ডট 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 OH, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট, TS। পরের ধাপে কি হবে? পরের ধাপে CH H H, এটা হলো OH। 100% ইনভার্সন, পুরোটাই উল্টে যায়। ঝড়ে যেমন ছাতা উল্টে যায় সেরকম 100% ইনভার্সন প্রোডাক্ট তৈরি হবে। এখানে মনে রাখতে হবে যে ব্যাক সাইড অ্যাটাক, বিপরীত দিক থেকে আক্রমণ করে কে? যে আগত নিউক্লিওফাইলটা বিপরীত দিক থেকে আক্রমণ করবে, যে গ্রুপটা বেরিয়ে যাচ্ছে লিভিং গ্রুপ তার ঠিক উল্টো সাইডে রয়েবে, এবং যে গ্রুপ বেরিয়ে যাবে আর যে গ্রুপ যুক্ত হবে একই সঙ্গে ঘটবে। ঠিক আছে, মানে এটা হলো যে দুটো বন্ড ব্রেকিং আর বন্ড মেকিং ওভার সাইমালটেনিয়াসলি, মানে একসঙ্গে বিক্রিয়াটা ঘটবে। যে গ্রুপ বেরিয়ে গেল, যে গ্রুপ অ্যাড হলো, একসঙ্গে হবে, এবং এর ফলে 100% ইনভার্সন প্রোডাক্ট পাবো। মনে থাকবে? তাহলে এই হলো SN2 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশনে ক্রাইটেরিয়াগুলো কি করবো আমরা না, SN2 বিক্রিয়া মনে রাখবে পোলার অ্যাপ্রোটিক মিডিয়ামে সব থেকে ভালোভাবে সম্পন্ন হয়। অ্যাপ্রোটিক, পোলার মানে তার ডাইপোল মোমেন্ট রয়েবে, অ্যাপ্রোটিক মানে যেখানে প্রোটন থাকবে না, প্রোটন দেবে না। তাহলে পোলার অ্যাপ্রোটিক মিডিয়ামে সব থেকে। এবং বিভিন্ন প্রকার হ্যালো অ্যালকেনগুলির মধ্যে রিঅ্যাক্টিভিটি রেট যদি দেখি 1 ডিগ্রি সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এটা হলো SN2। মনে রাখবে এই দিকে যদি কোনো বড় বড় গ্রুপ থাকে, এইগুলোতে এই যে হাইড্রোজেন যেগুলোতে আছে, এখানে যদি আমি CH3 দিতাম, CH3 একটা বাল্কি গ্রুপ, বড় বড় গ্রুপ থাকে, তাহলে ব্যাক সাইড অ্যাটাক হবে না, তার মানে SN2 বিক্রিয়া হবে না। 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন যদি নিতাম তাহলে ব্যাক সাইড অ্যাটাক, যদি এখানে একটা CH3 দিতাম তাহলে SN2 অ্যাটাক হতো না, কারণ OH মাইনাস অ্যাটাক করার জায়গা পাবে না। তাহলে মূল কথা দাঁড়াচ্ছে যে SN1 আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে, SN1 এর ক্ষেত্রে কি হচ্ছে যে গ্রুপটা লিভিং গ্রুপ সে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, সেই কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এদিক থেকে বা এদিক থেকে দুদিক থেকে যুক্ত হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো আমি এই ঘরটাই পড়াচ্ছি, এই ঘরে যদি না একটা দরজা থাকে, এখানেও একটা দরজা থাকে, তাহলে আমি একটা ব্যাচকে যদি বললাম যে তোমরা চলে গেল, আমি চুপচাপ বসে থাকলাম, তারপরে আমি বললাম তোমরা এসো, তখন দুদিকের দরজা দিয়ে দুটো স্টুডেন্টরা দুদিকের দরজা দিয়ে এলো। আবার SN2 ক্ষেত্রে কি হবে? SN2 ক্ষেত্রে একটা দরজা দিয়ে ছেলেরা বেরোচ্ছে, দৌড়ে এসে একটা ছেলে ওই জায়গাটাকে ফিল আপ করছে, মানে একটা ব্যাচ বেরোতে আর একটা ব্যাচ ঢোকার মাঝখানে কোনো গ্যাপ আমি পেলাম না, একসঙ্গে ঘটলো। ঠিক আছে, এবং সেই যে একসঙ্গে ঘটছে সেটাকে বলছে ট্রানজিশন স্টেট, বন্ড ব্রেকিং এবং বন্ড মেকিং ওভার সাইমালটেনিয়াসলি। এবং সবসময় মনে রাখবে লিভিং গ্রুপ এবং ইনকামিং গ্রুপ দুটো জাস্ট অপোজিট পজিশনে থাকবে।
এই হলো SN2 বিক্রিয়া। এবং যত বড় বড় গ্রুপ থাকবে বিক্রিয়ার SN2 বিক্রিয়া আর হবে না, ঠিক আছে। SN2 বিক্রিয়া আমরা দেখেছি উইলিয়ামসন ইথার সিনথেসিসের ক্ষেত্রে SN2 বিক্রিয়াটা কাজে লাগে, ঠিক আছে। যাই হোক, এই হলো SN1 এবং SN2 বিক্রিয়া। এরপরে আমরা যাব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হলো, এরপরে আমরা যাব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে একটা E প্লাস ইলেকট্রোফাইল যুক্ত হয়। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রো এইভাবে মনে রাখতে হবে, ফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং, ফাইল মানে লাভিং। তাহলে ইলেকট্রনকে কে পছন্দ করে? পজিটিভ চার্জ। পজিটিভ, ওই জন্য ইলেকট্রোফাইলকে সবসময় আমরা E প্লাস বলছি, ঠিক আছে। তাহলে একটা ইলেকট্রোফাইল যুক্ত হবে, কিভাবে যুক্ত হবে? একটা ইলেকট্রোফাইল অ্যারোমেটিক মানে অ্যারোমেটিক রিং, বেঞ্জিন রিং, একটা নিউক্লিয়ার নেগেটিভলি চার্জ, বলা হয় ইলেকট্রনের একটা ক্লাউড, ইলেকট্রনের মেঘ। সেই বেঞ্জিনের রিংয়ে একটা ইলেকট্রোফাইল অ্যাড করব। কিভাবে করব দেখাচ্ছি। যেমন ধরো, তাহলে আমি কি বললাম? ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়, তাই একে বলা হয় ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ARAC বিক্রিয়া। ARAC বিক্রিয়া দুটো ধাপে সম্পন্ন হয়, ঠিক আছে। ওই একই রকম, প্রথম আমি একটা বেঞ্জিনের রিং নিলাম, এই বেঞ্জিনের রিং নিলাম, একে E প্লাস অ্যাড করলাম, তাহলে হয়ে গেল এটা। কিভাবে হবে? কি রকম ঘটনা ঘটবে না, এর ক্ষেত্রেও একই জিনিস, যে দুটো ধাপে, মানে এখানে দেখো ছিল হাইড্রোজেন, হাইড্রোজেন বেরিয়ে গেল, E অ্যাড হলো, ঠিক আছে। কি রকম ভাবে বিক্রিয়া হয়? আমি বেঞ্জিনের যত বিক্রিয়া, নাইট্রেশন, সালফোনেশন, ফিডেলক্রাফট বিক্রিয়া, ক্লোরিনেশন, এই ধরনের যত বিক্রিয়া আমরা দেখব সব ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বিক্রিয়াটা দুটো ধাপে। প্রথম ধাপে কি হয় না, এই অ্যারোমেটিক রিং E প্লাস কে অ্যাটাক করে, এই বন্ডটা ভেঙে যাবে, এই অ্যাটাক করলো। এরপর একটা কমপ্লেক্স তৈরি করবে, সিগমা কমপ্লেক্স, এবং এই বন্ডটা এদিক ঘুরলে এখানে পজিটিভ চার্জ, আর এখানে হাইড্রোজেনটা যেমন ছিল তেমনি, মাইনাসের সঙ্গে এই প্লাস বন্ড করলো। দিস ইজ দ্য RD স্টেপ অফ দ্য রিঅ্যাকশন। এটাই হলো বিক্রিয়ার RD স্টেপ। এটা হলো ফার্স্ট স্টেপ। এবার পরের ধাপে যাব কি? পরের ধাপে এই ইলেকট্রন যে কমপ্লেক্সটা তৈরি হলো, সেই কমপ্লেক্সটা অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে গেল, সেটা পুনরায় অ্যারোমেটিসিটি ফিরে পাওয়ার চেষ্টা করবে। এই দেখো, এখানে H প্লাস এই বন্ডটা এদিকে ঘুরিয়ে দিলাম, তাহলে কি হলো? ঠিক আছে, তাহলে বেঞ্জিন ডেরিভেটিভ তৈরি হয়ে গেল। এবারে বেঞ্জিনের কি কি বিক্রিয়া দেখবো? বেঞ্জিনের নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, এইসব বিক্রিয়া। একটা বিক্রিয়া আমি দেখাচ্ছি, ক্লোরিনেশন বিক্রিয়ার ক্ষেত্রে কি রকম ঘটে, ঠিক আছে। বেঞ্জিনের ক্লোরিনেশন মানে বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিনের প্রস্তুতি। কি রকম দেখাবো ব্যাপারটা? এই হলো বেঞ্জিন, এটা হলো ক্লোরোবেঞ্জিন। এই বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিনের প্রস্তুতিটা হলো একটা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখানে কি দিতে হয়? অনার্দ্র FeCl3, ফেরিক ক্লোরাইড, আর তার সঙ্গে ক্লোরিন। কি ঘটনাটা ঘটে না, এই FeCl3 সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হলে FeCl4 মাইনাস প্লাস Cl প্লাস তৈরি হয়। দিস ইজ দ্য ইলেকট্রোফাইল। এটাই হলো বিক্রিয়ার ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলটা এখানে যুক্ত হবে। তাহলে কি করব? ফার্স্ট স্টেপ আবার একই রকম, এখানে Cl প্লাস, এই বন্ডটা এদিকে ঘুরলো, এইখানে অ্যাটাক করলো, তাহলে কি হচ্ছে? এই বন্ড এখানে Cl প্লাস H। দিস ইজ দ্য RD স্টেপ। এবারে সেকেন্ড স্টেপে কি করবে? হাইড্রোজেনটা বেরিয়ে গেল, এটা হলো ARAC, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা হলো দুটো স্টেপের রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের
প্রতিস্থাপন বিক্রিয়া। ফ্রি রেডিক্যাল তো একটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউট হবে, এটার মধ্যে খুব একটা জটিলতা নেই, কিন্তু আমাদের সব থেকে ভালোভাবে যেটা দেখতে হবে সেটা হলো SN1 মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আর ইলেকট্রোফিলিক। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে আমরা কি করেছিলাম, দুটো ভাগে ভাগ করলাম, SN1 SN2 ইউনিমলিকুলার বাইমলিকুলার, আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে হয় বলে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, এরপর এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এইরকম আমরা অপনয়ন বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, পুনর্বিন্যাস বিক্রিয়া, সব ধরনের বিক্রিয়াগুলোকে ডিটেলস আমাদের পড়তে হবে। নেক্সট আমরা আসি অপনয়ন বিক্রিয়া। অপনয়ন বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া এটা বলা হয় এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেট করছি, বেরিয়ে যাচ্ছে। ওখানে বললাম কি, ওখানে সাবস্টিটিউট করছিলাম কিরকম, একটা গ্রুপ বেরিয়ে যাচ্ছিল, তার জায়গায় একজন কেউ এসে যুক্ত হচ্ছিল। এলিমিনেট করা মানে বেরিয়ে যাওয়া, পুরোটাই। এই এলিমিনেশন রিঅ্যাকশনকে আমরা তিন ভাগে ভাগ করি। প্রথম হলো আলফা এলিমিনেশন রিঅ্যাকশন, বিটা এলিমিনেশন রিঅ্যাকশন আর গামা এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে তিনটে এলিমিনেশন, আলফা এলিমিনেশন, বিটা এলিমিনেশন আর গামা এলিমিনেশন। ঠিক আছে, এই আলফা এলিমিনেশন মানে একই মলিকুল থেকে যদি এলিমিনেশন হয়, মানে একই মলিকুল, বললাম একই কার্বন থেকে, একই একটা অ্যাটম থেকে দুটো গ্রুপ। আপনি কি ক্লাস 11 এর নতুন সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে চিন্তা করছেন? তাহলে আর চিন্তা নেই, নিউ বুক এক্সচেঞ্জ নিয়ে এলো ছাত্রছাত্রীদের জন্য সুখবর। ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ছাত্রছাত্রীদের জন্য নিউ বুক এক্সচেঞ্জ প্রকাশ করলো ভূগোল, পুষ্টিবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞান বই। এই বইগুলি টিবি নাম্বার প্রাপ্ত এবং অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা বৃন্দের দ্বারা নির্বাচিত। এই বইগুলিতে সম্পূর্ণ সিলেবাসটি যত্ন সহকারে আলোচনা করা হয়েছে এবং দেওয়া হয়েছে 8 ধরনের পর্যাপ্ত এমসিকিউ। তাই আর দেরি না করে বিশদে জানতে অথবা আমাদের সাথে কথা বলতে আজই কল করুন 9831282189 অথবা 9836650316 এই নাম্বারগুলিতে। দুটো এলিমিনেটিং গ্রুপ ছাড়া একই কার্বনে যদি থাকে তখন তাকে বলবো আলফা, যদি পাশাপাশি থাকে তখন তাকে বলবো বিটা, আর যদি মাঝখানে একটা গ্যাপ দিয়ে দুটো থাকে তাহলে বলবো গামা। যেমন ধরো এই একটা কার্বন, এর সঙ্গে এই দুটো এলিমিনেটিং গ্রুপ একই কার্বন আছে, তাহলে এটা বলছে আলফা। পাশাপাশি দুটো কার্বন এলিমিনেটিং গ্রুপগুলো আছে বিটা, একটা কার্বন মাঝখানে আরেকটা গ্যাপ দিয়ে আছে, তখন তাকে বলছি গামা এলিমিনেশন। তাহলে আমরা প্রথমে আসি আলফা এলিমিনেশন রিঅ্যাকশন। আলফা এলিমিনেশন রিঅ্যাকশন কি রকম করব? আলফা এলিমিনেশন রিঅ্যাকশন ক্লোরোফর্মকে যদি NaOH দিই, ক্লোরোফর্ম সংকেত কি CH Cl3, একে NaOH দিলে OH মাইনাস আয়নটা এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করবে, দিয়ে তৈরি করবে CCl Cl Cl। ঠিক আছে, এই একটা কার্বন আয়ন তৈরি করবে। এই কার্বন আয়নে এটা, তাহলে দেখো এই হাইড্রোজেনটা বেরিয়ে গেল, এরপর এই ক্লোরিনটা বেরিয়ে গেলে CCl ডাইক্লোরোকার্বিন তৈরি করবে। ডাইক্লোরোকার্বিন, তাহলে এই হলো এলিমিনেশন। তাহলে এখানে এলিমিনেটিং গ্রুপ কে কে? হাইড্রোজেন একটা এলিমিনেটিং গ্রুপ আর এই ক্লোরিন একটা এলিমিনেটিং গ্রুপ। দুজন কোথা থেকে বেরোলো? একই কার্বন থেকে। যেহেতু একই কার্বন থেকে বেরোলো তাই এটার নাম হচ্ছে আলফা এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, এইবার আমরা আসবো বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। বিটা এলিমিনেশন রিঅ্যাকশন কি জিনিস না, পাশাপাশি দুটো কার্বন থেকে বেরোবে, তাই তো? তাহলে বিটা এলিমিনেশন রিঅ্যাকশনকে আমরা কিন্তু দুটো ভাগে আবার ভাগ করব। বিটা এলিমিনেশন রিঅ্যাকশনকে আবার দুটো ভাগে ভাগ করব। একটা হলো E1 আর একটা হলো E2। E1 এলিমিনেশন রিঅ্যাকশন, E2 এলিমিনেশন রিঅ্যাকশন। E1 এলিমিনেশন রিঅ্যাকশন মানে রেট একই সেম, ওই যে N কথাটা আসছে কি, মানে রেট ডিটারমিনিং স্টেপ বা 8টি স্টেপে একটা অণু অংশগ্রহণ করে। তার মানে এলিমিনেশন ইউনিমলিকুলার, এটা কি বলবো? এলিমিনেশন বাইমলিকুলার। বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে দুটো অণু অংশগ্রহণ করছে। তাহলে একটা অণু যদি অংশগ্রহণ করে তখন তাকে বলবো কি
ইউনিমলিকুলার, আর দুটো অণু যদি অংশগ্রহণ করে তখন তাকে বলবো বাইমলিকুলার। আমরা প্রথমে E1 রিঅ্যাকশনের মেকানিজম দেখাই। E1 রিঅ্যাকশন কি হবে? E1 আমি একটা এক্সাম্পল দিচ্ছি, CH3 তারপর 3 CaCl, একে আগেরটা নিয়েছিলাম জলীয়, এখানে নেব অ্যালকোহলীয়, KOH, অ্যালকালিক KH। ঠিক আছে, তো এই অ্যালকোহলিক KH নিলে যে যৌগটা হবে CH3 ডাবল বন্ড CH2 প্লাস KCl, এটা হলো এই প্রোডাক্টটা তৈরি, অ্যালকিন তৈরি হবে। ঠিক আছে, কিভাবে হবে সেটা দেখাচ্ছি। এটা অ্যালকিন তৈরি, তাহলে মনে রাখবো এখানে আমরা যদি অ্যালকোহলিক KOH নিই তাহলে অ্যালকিন হবে, মানে এলিমিনেশন হবে। অ্যাকোয়াস জলীয় KOH নিই তাহলে অ্যালকোহল হবে, ওটা সাবস্টিটিউশন, এটা এলিমিনেশন। বিক্রিয়াটা কিভাবে ঘটবে? বিক্রিয়াটা প্রথম ধাপে দেখো অনেকটা এর মতো, কিন্তু সাবস্টিটিউশন আর এলিমিনেশন তো একই জিনিস হতে পারে না। সাবস্টিটিউট একজন অ্যাড হবে, এই বন্ডটা বেরিয়ে গেল, দিস ইজ দ্য আর্থি স্টেপ, আর তৈরি করলো CH3 প্লাস কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পর এর পরের ধাপে, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি করব? সেকেন্ড স্টেপে এই যে কার্বোক্যাটায়ন তৈরি, যেটা সাবস্টিটিউশনে কি হচ্ছিল, এই কার্বোক্যাটায়নে একটা গ্রুপ অ্যাড হচ্ছিল, এখান থেকে আরো একটা কার্বন বেরিয়ে যাবে, CH3, এখানে CH3 থেকে CH2H, এখানে প্লাস, এই বন্ডটা এদিকে, তাহলে CH3 ডাবল বন্ড CH2, অ্যালকিন তৈরি হলো। এই হলো অ্যালকিন। তাহলে এই ফার্স্ট স্টেপ, এটা হলো সেকেন্ড স্টেপ। দুটো এলিমিনেটিং গ্রুপ, একটা ক্লোরিন আর একটা এই পাশের কার্বনের হাইড্রোজেন, এই হলো এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, এটা হলো E1 রিঅ্যাকশন। আর E2 ক্ষেত্রে, E2টা অনেকটা SN2, মানে তাহলে এখানেও আমি দেখতে পাবো যে SN1 যেমন কার্বোক্যাটায়ন তৈরি করছিল, এখানেও কার্বোক্যাটায়ন হলো। কার্বোক্যাটায়ন গঠিত হওয়ার পর আরেকটা গ্রুপ বা অ্যাটম এলিমিনেট করে অ্যালকিন তৈরি করলো। E2 রিঅ্যাকশনটা কি হয়? E2 রিঅ্যাকশনটা চলে আসে, E2 SN2-র মতোই বিক্রিয়া হয়, যে সাইমultaneously ঘটবে। CH3 CH2 Cl, একে অ্যালকোহলীয় KOH দিলাম, তাহলে কি হবে? CH2 ডাবল বন্ড CH2। এই কম্পাউন্ডটাকে খুব সুন্দরভাবে আমরা আগে সাজিয়ে লিখে নেব, ClH, এখানে H হলো। এরপর এই OH মাইনাস আয়নটা এই হাইড্রোজেনটাকে নেবে, এ বেরিয়ে যাবে। যে গ্রুপটা বেরিয়ে দিচ্ছে লিভিং গ্রুপ, এই দুটো, এরা অবশ্যই পরস্পরের ট্রান্স পজিশনে থাকবে। তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে, CH ডট 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 Cl, মানে বন্ড ব্রেকিং হচ্ছে, বন্ড ভাঙছে, এখানে H ডট 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 H, এই যে দুটো বন্ড ব্রেকিং হচ্ছে, আর এখানে একটা বন্ড মেকিং হচ্ছে। এই বন্ড মেকিং occurs simultaneously, and this is the transition. এরপরের ধাপে C ডবল বন্ড C, H, এটা হচ্ছে অ্যালকিন। ঠিক আছে, তাহলে এই হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহলিক KOH দিলে অ্যালকিন তৈরি হয়। ঠিক আছে, এটা হলো E2 মেকানিজম। তাহলে আমরা কি বললাম? SN1 একটা, আর একটা বললাম SN2, মানে এই সাবস্টিটিউশনের। আর এলিমিনেশনের ক্ষেত্রে আমরা E1 E2 নিয়ে আলোচনা করলাম, মানে আলফা আর বিটা। এবার গামা এলিমিনেশনটা জাস্ট বলে দিই, তাহলে আমাদের এলিমিনেশনের কাজ শেষ। এটা মুছে দিলাম। এরপরে গামা এলিমিনেশন রিঅ্যাকশন মানে কি? এলিমিনেটেড গামা এলিমিনেশন। ঠিক আছে, গামা এলিমিনেশন, এই যে CH2 মনে করো, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন দিলাম, বা এখানে একটা ব্রোমিন দিলাম। এবারে জিঙ্ক মেটাল, তাহলে জিঙ্ক মেটালের কি হবে? এই দুটো ব্রোমিন ZnBr2 হয়ে বেরিয়ে যাবে,
দিয়ে তৈরি করবে CH2 CH2 CH2, সাইক্লোপ্রোপেন রিং তৈরি করবে। তাহলে দিস ইজ দ্য এক্সাম্পল অফ গামা এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, মানে দুটো গ্রুপ মাঝখানে একটা কার্বনকে বাদ দিয়ে দুটো গ্রুপ অ্যাড হলো। ঠিক আছে, তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার দুটো পার্ট, এই প্রতিস্থাপন বললাম সরি অর্গানিক রিঅ্যাকশন মেকানিজমের দুটো পার্ট পড়লাম, একটা হলো প্রতিস্থাপন, একটা হলো অপনয়ন। ঠিক আছে, এরপর আমরা আসবো জুতো বিক্রিয়া, অ্যাডিশন রিঅ্যাকশন, জুতো বিক্রিয়া, অ্যাডিশন, অ্যাড করা। অ্যাড মানে কি অ্যাড করবো, নিউক্লিওফিলিক অ্যাডিশন না ইলেকট্রোফিলিক অ্যাডিশন না ফ্রি রেডিক্যাল অ্যাডিশন। তাহলে অ্যাডিশন রিঅ্যাকশন আবার তিন রকমের। এটা হলো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, একটা হলো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, আর একটা হলো ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর ইলেকট্রোফিলিক, তারপর ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন। কিভাবে অ্যাড হয়? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন সাধারণত কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে দেখা যায়, সাধারণত আরো দেখা যায়, কিন্তু কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়। যেহেতু কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়, তাই নিউক্লিওফিলিক অ্যাডিশন কম্পাউন্ডটার ক্ষেত্রে কি রকম ঘটনা ঘটে দেখো, যে আমি নিলাম CH3CH, একে HCN দিলাম, এই HCN ভেঙে H প্লাস CN মাইনাস, দিস ইজ দ্য নিউক্লিওফাইল। এটা একটা, এখানেও বিক্রিয়াটা দুটো ধাপে তৈরি হবে, দুটো ধাপে ঘটবে। কি করলাম দেখো, CH3CH ডাবল বন্ড, এখানে এই সায়ানাইড আয়ন CN মাইনাস আয়ন কি করবে, এই বন্ডটা এইদিকে ঘুরবে, CN মাইনাসটা এখানে অ্যাড হবে। তাহলে কি ঘটবে, CH3CH CNO মাইনাস, H প্লাসটা এখানে যোগ হবে, CH3CH CNA। দিস ইজ দ্য আর্ট স্টেপ, এটা হলো আর্ট স্টেপ। তাহলে নিউক্লিওফাইলটা প্রথমে অ্যাড হবে কার্বনিল কার্বন। এবারে কার্বনিল কার্বনের রিঅ্যাক্টিভিটি কার্বনিল কার্বনের পজিটিভ চার্জ যত বেশি হবে তত রেট অফ রিঅ্যাক্টিভিটি বেশি হবে। আমাদের যেমন পরীক্ষায় এইটা কোশ্চেন আছে, ফর্মালডিহাইড নেওয়া হলো, অ্যাসিটালডিহাইড নেওয়া হলো, আর অ্যাসিটোন নেওয়া হলো, এদের মধ্যে রিঅ্যাক্টিভিটির অর্ডার কি হবে? তাহলে আমরা কি লক্ষ্য করতে পারবো, এদের মধ্যে রিঅ্যাক্টিভিটি অর্ডার সব থেকে বেশি হবে এর, আমরা স্ট্রাকচার এঁকে সেটা দেখতে পাবো। যাই হোক, এটা হলো আমরা এখানে এই তিনটে স্ট্রাকচার আমি একটু এঁকে দেখিয়ে দিচ্ছি। নিউক্লিওফিলিক C ডাবল বন্ড ও H, এখানে CN এই বন্ডটা এদিকে ঘুরলাম, এখানে CN মাইনাসটা অ্যাটাক করলাম, CH3H CN মাইনাসটা এখানে অ্যাটাক করলাম, আরেকটা কি হচ্ছে CH3 এখানে। তো দেখো, এই কার্বনিল কার্বনের পজিটিভ ডেল প্লাস এই পজিটিভ চার্জকে এই CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট হচ্ছে, প্লাস আই এফেক্টের জন্য কমে গেল। ঠিক আছে, আর এখানে একটা CH3 গ্রুপ আছে, এখানে দুটো আছে, আরো কমে যাবে। ওই জন্য এর রেট অফ রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, তারপরে এর, তারপরে এটা হলো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ঠিক আছে, এরপরে আমরা আসি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কি হয় না, একটা ইলেকট্রোফাইল E প্লাস যুক্ত হয়, CH3CH ডাবল বন্ড CH, এখানে দিলাম HBr, তাহলে H প্লাসে H প্লাস Br মাইনাস। তাহলে এই ইলেকট্রোফাইলটা এখানে এই বন্ডটা এদিকেও ভাঙতে পারে, এদিকেও ভাঙতে পারে। কোন দিকে ভাঙবে, যেদিকে ভাঙলে আমি ইলেকট্রোফাইলটা যোগ করে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবো। মানে এই বন্ডটা যদি আমি এদিকে ভাঙি, তাহলে দেখো কি আসবে, এদিকে ভাঙি যদি, তাহলে CH3CH, এখানেও CH3, এখানে প্লাস, তাহলে 2 ডিগ্রি। আর এদিকে ভাঙলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতো, তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি। এইটা তাহলে H প্লাসটা, এই ওয়ানটা হলো H প্লাসটা এখানে যুক্ত হলো, এরপরে Br মাইনাসটা এখানে অ্যাড হলো, তাহলে CH3CH
BrCH3। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন মানে একটা ফ্রি রেডিক্যাল অ্যাড হবে। তাহলে মোটামুটি আমরা অ্যাডিশন, সব রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন আর এলিমিনেশন রিঅ্যাকশন, অপনয়ন বিক্রিয়া, পুনর্বিন্যাস বিক্রিয়াটা ছাড়া বাকি তিনটে বিক্রিয়া মানে প্রতিস্থাপন বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া আর যুদ্ধ বিক্রিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। ঠিক আছে, এইভাবে আমাদের মোটামুটি অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট পার্টটাকে ধরে ধরে যদি আমরা পড়ি তাহলে বাকি অংশটাতে আরও সুবিধা হবে। পরের ক্লাসে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন বা অর্গানিকের আরও যে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, কার্বোক্যাটায়ন রিঅ্যাকশন, ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন, কার্বোনায়ন, তাদের স্টেবিলিটি অর্ডার কী হবে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ঠিক আছে, নমস্কার।